আজকে আমি বলেছিলাম যে প্ল্যানচেটের গল্প বলবো, তার আগে আমি একটু বলে নিই। আমি রূপশ্রী খান, আসলাম হানা টেলসে। এটা কতবার আসলাম আর মনে নেই, মনে রাখার চেষ্টাও করছি না। হানা টেলস এখন আমার পরিবার, তো সে কারণে নিজের পরিবার মনে করেই কতবার আসছি। নিজের পরিবারে প্রতিদিনই সবাই আসে, তো আর কেউ মনে রাখে না, তো আমি আর মনে রাখছি না এটা কততম বার আসলাম। শুরু করছি আমার আজকের উপস্থাপন। যদিও এগুলো কোনোটা গল্প না, আমি কিন্তু বারবারই বলছি এগুলো প্রত্যেকটি সত্যি ঘটনা এবং প্রত্যেকটি কারোর না কারোর জীবনের সঙ্গে ঘটেছে দেখেই আজকে আমি বলতে পারছি। এই গল্পটা প্রায় আজ থেকে ৬০-৭০ বছর আগের এই গল্পটা। সেই সময় যেরকম হয়, এটাও বাংলাদেশেরই একটা ঘটনা। বাংলাদেশের মানুষেরা যৌথ পরিবারে থাকতেন, যৌথ পরিবারে বড় হতেন, যৌথ পরিবারেই তারা আজীবন কাল কাটিয়ে যেতেন। এবং এই যৌথ পরিবারগুলো যেমন ভালো ছিল, বিপদে পাশে এসে দাঁড়াতো, একজনের দুঃখের সুখের ভাগিদার আরেকজন হতো, ঠিক তেমনি এই যৌথ পরিবারগুলো কিন্তু সবসময়ই যে সাপোর্টিভ বা পজিটিভ তা কিন্তু নয়। যৌথ পরিবারের অনেক অনেক করুণ কাহিনী, অনেক দুঃখের কাহিনী, কষ্টের কাহিনী সব কিন্তু আছে। এরকমই একটি ঘটনা আজকে বলবো, এবং তার সাথে প্ল্যানচেটের ঘটনা কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল সেটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। এরকমই একটি পরিবার ছিল, যে পরিবারটা ছিল দত্ত পরিবার। আমি এই দত্ত পরিবার বলেই এটাকে বলার চেষ্টা করব। এই দত্ত পরিবার থাকতো বরিশাল জেলাতে। এই বরিশাল জেলার দত্ত পরিবার ছিল একটি বর্ধিষ্ণু পরিবার, এবং সেই পরিবারে প্রায় 8টি ভাই ছিল, 4টি বোন ছিল, এবং মানে এটা একজনের দিকে বললাম, 8টি ভাই ছিল, 4টি বোন ছিল, আরো এরকম অনেক অনেক ভাই বোনেরও ছেলে মেয়েরা সবাই ছিল, যারা একই পরিবারে বসবাস করত এবং একই বাড়িতেই থাকতো, একই সাথে তাদের রান্না বান্না হতো। সেটা একটা বিশাল ব্যাপার ছিল। তো এই দত্ত পরিবারের যিনি গৃহকর্তা ছিলেন, তিনি একটি উইল করেছিলেন যে ওই পরিবারে যে যে পুত্র সন্তান জন্মাবে তারাই উত্তরাধিকার সূত্রে এই বসত বাড়ি বা জমি জায়গা, তাদের যে প্রপার্টি আছে তার মালিক হবে শুধুমাত্র পুত্র সন্তানেরা। কন্যা সন্তানেরা বিয়ের সময় যৌতুক পাবে এবং যথেষ্ট দান সামগ্রী পাবে, কিন্তু পরিবারের অন্য কিছুর ওপরে তাদের কোনো রকম অধিকার থাকবে না। কিন্তু এই দত্ত পরিবারের ছিল বিশাল জায়গা জমি, মানে কত যে হেক্টর জায়গা জমি ছিল তার পরিমাপ আমি বলতে পারি না, বা সেভাবে কেউই হয়তো জানতো না, বা আমাকে যে এই গল্পটা বলেছে সেও আমাকে বলতে পারেনি। মানে বিশাল জায়গা জমির মালিক ছিল এই দত্ত পরিবার। সেই কারণে এই দত্ত পরিবারের যে যত শরিক ছিল তারা সবাই সেই জায়গা জমির ভাগিদার। এবার সবাই সেই কারণে চাইতো তাদের যাতে পুত্র সন্তান জন্মায়। এই পুত্র সন্তান জন্মাবার জন্য তারা যা নয় তাই করতে পারত। তারা পশু বলি দিত, তারা জায়গায় জায়গায় পুজো দিত, মানে কোনো তাদের স্ত্রী গর্ভবতী হলেই একটা মানে রব পড়ে যেত যে মানত করার, পুজো দেওয়ার, বলি দেওয়ার, যাতে তার একটি পুত্র সন্তান লাভ হয়, অন্তত পক্ষে একটি পুত্র সন্তান যাতে লাভ হয়, এরকম একটি মানসিকতা ছিল। তো এইরকম বংশ পরম্পরায় চলতে চলতে আমি যখনকার কথা বলছি তখনকার যে এই গল্পটির নায়ক আমি ধরে নিলাম বা প্রধান চরিত্র, তার নাম আমি বলছি সিধু দত্ত। এই সিধু দত্ত, তার যে পরিবারের শাখা, তারা এই যে বসত বাটি বা অন্যান্য জমি জায়গা তার একটা অংশ নিজেরা মানে নিয়েছিল, যে তারা সেই অংশটাতেই বাস করতো এবং তাদের বংশ পরম্পরায় সেই অংশটাতেই থাকতো। মানে সেটা 3 পুরুষ ধরে সেই একটা বিশাল বড় জায়গা নিয়ে তারা বসবাস করত, এবং তাদের যারা ভাগী শরিক ছিল তাদের কিছু না হলেও প্রত্যেকের প্রায় 10 বিঘা করে জমি ছিল, কিছু না হলেও 10 বিঘা করে জমি ছিল, এবং
প্রত্যেকেরই আলাদা আলাদা বসতবাটি ছিল, যেগুলি প্রত্যেকটি প্রায় 1 থেকে 1.5 বিঘা জমির উপর অবস্থিত ছিল। কিন্তু কি হতো, এদের খাওয়া দাওয়াটা তখনও পর্যন্ত একই সাথে হতো। বাড়িগুলো আলাদা আলাদা হয়ে গিয়েছিল, কারণ ওইভাবে আর ঘরের পর ঘর বাড়ানো যাচ্ছিল না, সেই কারণে বাড়িগুলো আস্তে আস্তে আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু খাওয়া দাওয়াটা সেই একইভাবে একই সাথে চলতো। সব বউরা গিয়ে একই সাথে একই পাকশালায় রান্নাটা তৈরি করতো, এবং সেই রান্নার ঘরটাও ছিল বিশাল বড়। তো এসব বাইরে গিয়ে যেটা মূল বিষয় সেটা হচ্ছে এটা, এইভাবে এই যে সিধু দত্তর মেজ ছেলে বউ একসময় গর্ভবতী হতো। সিধু দত্তর বড় ছেলে যে, তার নাম হচ্ছে কানাই। এই কানাইয়ের ছিল 2টি মাত্র কন্যা সন্তান, তার তখনও কোনো পুত্র সন্তান জন্মায়নি। এবার এই যে সিধু দত্তর মেজ ছেলে, তার নাম ছিল বলাই। এবার এই বলাইয়ের যখন স্ত্রী গর্ভবতী হলো, তখন বলাইয়ের খুব চিন্তা হলো যে তার দাদার তো কোনো পুত্র সন্তান হয়নি, তার মানে তার যদি পুত্র সন্তান না হয় তখন কি হবে। এবার এই যে বলাইয়ের ছোট ভাই, মানে বলাইয়ের পরে যে ভাই ছিল সেই ভাইয়ের নাম ছিল হরি। বলাইয়ের আগে যেহেতু হরির বিয়ে হয়েছিল, সে কারণে হরির পুত্র সন্তান ছিল, মানে হরির বিয়েও আগে হয়েছে, তার সন্তানও আগে হয়েছে, তো হরির পুত্র সন্তান ছিল। এবার এই যে বলাই সবসময় চিন্তায় থাকতো তার যাতে এই সন্তানটি পুত্র সন্তান হয়, মানে সেটা তার প্রথম সন্তান ছিল, সে সবসময় চাইতো তার যেন প্রথম সন্তানটা পুত্র সন্তান হয়। এবার সে কি করবে আর কি না করবে, সে জায়গায় জায়গায় মানত করা, জায়গায় জায়গায় বলি দেওয়া, জায়গায় জায়গায় পুজো দেওয়া, ব্রাহ্মণ খাওয়ানো, যা যা আছে সমস্ত কিছু করে যেতে থাকলো। কিন্তু তাতেও সে স্যাটিসফাইড হতে পারলো না যে তার একটি পুত্র সন্তানই হবে। তখন সে কি করলো, সে একজন তান্ত্রিকের শরণাপন্ন হলো। তান্ত্রিকের শরণাপন্ন হয়ে সে নিশ্চিত করতে চাইলো তার পুত্র সন্তান। সে তার স্ত্রীকে ওই তান্ত্রিকের মানে তান্ত্রিককে তাদের বাড়িতে এনে ঘরে বসিয়ে স্ত্রীকে তার সামনে বসিয়ে এক যাগযজ্ঞের আয়োজন করলো। সেই যাগযজ্ঞতে পরিবারের অন্য কাউকে তার কোনো এন্ট্রি দিল না, শুধুমাত্র এন্ট্রি দিল হচ্ছে যারা পরিবারের ছোট পুত্র সন্তান আছে তাদেরকে। এবার যেহেতু যাগযজ্ঞ পুজো আর্চা হচ্ছে, প্রথমে তো কেউ অতটা বুঝতেই পারেনি যে কি হচ্ছে, ভেবেছে পুজো আর্চা হচ্ছে। তো সেই কারণে বাচ্চাদের নেমন্তন্ন, সবাই সাজিয়ে গুছিয়ে তার বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে, সব বাচ্চারা সেখানে গেছে। তারপরে কি হয়েছে, তাদের খাওয়া দাওয়া করিয়েছে, নতুন পোশাক দিয়েছে বাচ্চাদের, তো সবাই খুব খুশি, তাদের বাচ্চারা সেই সব নিয়ে ফিরে এসেছে। এবার এই যে হরির যে ছেলে, সেই হরির ছেলে যখন ওই যাগযজ্ঞ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এসেছে, তখন থেকেই তার শরীরটা কেমন অস্থির করছে। তার শরীরটা এতটাই অস্থির করছে যে সে সুস্থ হয়ে কোথাও বসতে পারছে না, কোথাও শুতে পারছে না। এই হরির ছেলের বয়স ছিল তখন মাত্র 3 বছর। সে খালি উসখুস করছে, তার একবার মনে হচ্ছে পেট কামড়াচ্ছে, তার একবার মনে হচ্ছে মাথা কামড়াচ্ছে, সে মানে একটা অস্থিরতা করছে। তখন প্রথমে সবাই ভেবেছে যে ওইখানে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়ায় কোনো অনিয়ম হয়েছে, সেই কারণে হয়তো, বা খাওয়া দাওয়া কোনোটা পেটে সহ্য হচ্ছে না, সেই কারণে হয়তো এরকম হয়েছে। কিন্তু 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হরির ছেলে কিন্তু সুস্থ হয়ে ওঠে না, ক্রমশ অসুস্থ হতে থাকে। তখন কিন্তু হরির বউ মাধবীর একটু সন্দেহ হয় যে কেন এতজন গেল, কারোর কিছু হলো না, শুধু আমার ছেলেটার কেন এরকম হলো। সে তখন আর থাকতে না পেরে তার স্বামীকে বলে যে আমাকেও কোনো একজন ওঝা বা গুণিনের কাছে নিয়ে চলো, আমি আমার ছেলেটাকে ঝাড়াবো, বা আমি আমার ছেলেটাকে জিজ্ঞাসা করব কি হয়েছে। তখনকার দিনে বাংলাদেশে ওঝা গুণিন এগুলোর এর খুব প্রচলন ছিল, এবং তার উপরেই মানুষ অধিকাংশ ভরসা করত, এবং তারা অনেক কিছু বলতেও পারতেন। এরকম করে তারা একদিন কোনো এক গুণিনের কাছে ছেলে সমেত মা সমেত যায়। সেটা এই ঘটনাটি ঘটার প্রায় দিন 15 পরে, এবং সেখানে যাওয়ার পরে সেই ওঝা বা গুণিন তাদের দেখে, ওই ছেলেটিকে দেখে বলে যে সেই ছেলেটি থেকে কোনো অংশ নিয়ে ওই তন্ত্র সাধনার কাজ করা হয়েছে, এবং সেই কারণে
এই তন্ত্র সাধনা কাজ যেহেতু ওই ছেলেটির ওপরে করা হয়েছে, সেই কারণেই ছেলেটি আর সুস্থ নেই এবং ছেলেটির ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া মানে কি, সে আস্তে আস্তে মারা যেতে পারে। এই কথা শুনে, আর হরির ওই একটি প্রথম পুত্র সন্তান, তার কিন্তু আর কোনো সন্তানাদি ছিল না। হরির বউ স্বাভাবিকভাবেই নিজে অসুস্থ হওয়ার মতন অবস্থা, যে এই সন্তানকে আমি হারিয়ে কি করে বাঁচবো। আর এত বড় সর্বনাশ মেজদি আমার বা মেজদা আমার করতে পারলো, এই কথা ভেবে হরির বউ একদিকে যেমন প্রচন্ড পরিমাণে রেগে গেল, কিন্তু তার তখন কিছুই করার নেই। আবার অন্যদিকে সে প্রচন্ড দুঃখও পেল, কারণ এই মেজদি আর মেজ ভাসুরকে সে নিজের প্রায় বাবার মতন শ্রদ্ধা ভক্তি করত বা তার সেবা শুশ্রূষা করত। তারা এরকম কাজ করতে পারে তার কখনোই মনে আসেনি। তো কিছু করার নেই। মাধবী তখন জানতে চাইলো সেই গুনিনের কাছে যে আমার কি করার আছে। তখন গুনিন বলল যে দেখ মা, এখানে আর কি করবি, তোর সন্তানকে তো তুই রক্ষা করতে চাইবি, তো আমি এক কাজ করব, আমি মা কালীর কাছে পুজো করি, পুজো করে আমি যা আদেশ পাবো আমি তাই তোকে জানাবো। তুই আবার পরের একটা দিন দেখে, সেটা ওই শনি মঙ্গলবার এরকম একটা দিন দেখে ওদেরকে আসতে বললো। ওরা তো অত্যন্ত দুঃখ নিয়ে সন্তানকে নিয়ে ফিরে আসলো নিজেদের বাড়িতে। এবং কি করবে, মানে ওদের আর কোনো কিছুই ভালো লাগছে না। ওদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ বাচ্চাটা কিছু খেতে পারে না, বাচ্চাটা ঘুমোতে পারে না, বাচ্চাটা একটু সুস্থ হয়ে বসতে পারে না, বাচ্চাটা যে হাসি খুশি চন্মনে ভাবছিল সব শেষ হয়ে গেছে। তখন আর কি করার আছে, তখন ওই গুনিন ওদের যে তারিখ বলেছিল বা যে দিন বলেছিল সেই দিনে ওরা গেল। যাওয়ার পরে গুনিন বলে যে তোকেও একটা যজ্ঞ করতে হবে, এবং এই যজ্ঞ করতে গেলে তোকে মানে তো কাউকে একজনকে কোলে নিয়ে বসে সেই সন্তানকে নিয়ে যজ্ঞ করতে হবে। তো ওর মা বললো যে আমার সন্তানকে রক্ষা তো আমিই করবো, সুতরাং কোলে নিয়ে বসে আমিই যজ্ঞ করব। তখন বলছে যে হ্যাঁ ঠিক আছে, এই যজ্ঞ তুমি কোলে নিয়ে বসে করতেই পারো, কিন্তু তুমি জানবে যে তোমার আয়ু দিয়ে তুমি তোমার সন্তানকে কিন্তু বাঁচাবে এই যজ্ঞ করা মানে। তো সেই কারণে এই যজ্ঞ তুমি যদি তোমার সন্তানকে কোলে নিয়ে করো, তাহলে কিন্তু জানবে যে এই যজ্ঞের 10 বছরের মধ্যে তোমার সন্তান সম্পূর্ণ সুস্থ যেমন হয়ে যাবে, এই যজ্ঞের 10 বছরের মধ্যে তুমি কিন্তু ঠিক তেমনি নিজে ক্ষয়প্রাপ্ত হবে, অর্থাৎ তুমি বাঁচবে না, এটা তুমি জেনে রাখো। এই কথাটা যে মাধবীকে গুনিন বলেছিল সেটা কিন্তু সম্পূর্ণ একা বলেছিল, এটা কিন্তু ওই পরিবারের আর কেউ জানতো না। মাধবী নিজের সন্তানকে বাঁচাবার জন্য তাতেই রাজি হয়ে যায়, কারণ কাকে সে বলবে যে তার সন্তানকে কোলে নিয়ে যজ্ঞ করতে, আর কেনই বা অন্যের জীবন সে বাজি রাখবে। এই কথা মনে করে সে নিজেই রাজি হলো, এবং সে ভাবলো যে সে যদি মারাও যায় তাহলে ওর বাবা যদি থাকে তাহলে তো সে তার আয় আছে, রোজগার আছে, তাহলে সন্তানটাকে বড় করতে পারবে। কিন্তু ওর বাবা যদি কোলে করে নিয়ে যজ্ঞ করে, তাহলে ওর বাবা যদি মারা যায় তাহলে তো ওরা জলে ভেসে যাবে। কারণ তখনকার দিনে যদি যে পরিবারের ছেলেরা থাকতো না বা যে পরিবারের বউরা বিধবা হতো, তাদের কোনো আইডেন্টিটিই ছিল না তার শ্বশুর বাড়িতে, আর তাদেরকে ধরে বেঁধে না হয় ঘর থেকে বের করে দেওয়া হতো বেশিরভাগ, আর না হলে তাদের বাপের বাড়িতে ডেকে ডেকে পাঠিয়ে দেওয়া হতো। তার যে সমস্ত সম্পত্তি সেটা অন্যান্যরা ভোগ দখল করার জন্য এই কাজগুলো করা হতো। তো এই সমস্ত ভেবে মাধবী নিজেই রাজি হলো সন্তানকে কোলে নিয়ে যজ্ঞ করার জন্য। এবার যথারীতি সেই যজ্ঞ হলো। যজ্ঞ করার পরে মাদুলি কবচ সমস্ত কিছু দেওয়া হলো, এবং কিছু কিছু খাবার দাবারের রেস্ট্রিকশন দেওয়া হলো, তারপরে ওকে চোখে চোখে রাখার রেস্ট্রিকশন দেওয়া হলো। এরকম করে আর কি ওকে সম্পূর্ণ বেঁধে দেওয়া হলো, যাতে ওর ওপরে যে নজর বা কালাজাদু করা হয়েছিল সেটা যাতে ওর ওপর আর কার্যকর ধীরে ধীরে না থাকে। এই কারণে ওদেরকে প্রতি মানে শনি মঙ্গলবার নিয়ম করে কিছু কিছু ক্রিয়া করতে বলা হয়েছিল, যেগুলো মাধবী নিয়মিতভাবে করতো, এবং এইগুলো করে করে দেখা গেল যে ওই বাচ্চা ছেলেটি আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে। এবং যখন ছেলেটির বয়স 7 বছর, তখন ওই বাচ্চাটি প্রায় পুরোটাই সুস্থ, মানে সুস্থই বলা চলে, কিন্তু তার ওপর দিয়ে যা ঝড় গেছে সেই কারণে সে সবসময় একটু দুর্বল ছিল।
সহজে জ্বর আসতো, সহজে অসুস্থ হতো, এরকম ব্যাপার ছিল। কিন্তু আর সেরকম ভাবে না খাওয়া বা আগে যেরকম একটা অস্থিরতা, এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে একদমই চলে গেল। কিন্তু এবার যেটা হলো সেটা হলো যে ওই যে কবচ একটা দিয়েছিল ওই ছেলেটিকে, সেই ছেলেটির কবচটি একটা ছিল তার হাতে, আর একটা ওর মাকে দিয়েছিল যে ওর বিছানায় এমন কোনো জায়গায় রাখতে হবে যাতে সেটা কারোর নজরে না পড়ে, এবং প্রতি কৌশিকী অমাবস্যায় সেটিকে শোধন করাতে হবে। এবার ওর মা সেটিকে এমন একটা জায়গায় রেখেছিল বিছানার মধ্যে, যেটা ওর মা ছাড়া আর কেউ জানতো না, দ্বিতীয় কেউ জানতো না, কারণ ওর মা কাউকে বিশ্বাসই করতে পারেনি যে এই কবচটা সম্পর্কে তাদের কাউকে বলে যাবে বা বলবে। তখনও তো তার মা বেঁচে ছিল, কিন্তু এইরকম ভাবে একদিন হঠাৎ করে ওই ঘাটে জল আনতে যাওয়ার পথে এক সাপের কামড়ে রাত্রেবেলায়, মানে সন্ধ্যার দিকে ঘাটে জল আনতে যাচ্ছিল, জল টল নিয়ে যখন ফিরছে তখন প্রায় রাত, সেই সময় যখন ফিরছিল তখন পায়ে তাকে সাপে কামড়ায়, এবং সেই সাপের কামড়েই শত চেষ্টা করেও তাকে আর বাঁচানো যায়নি, মাধবীর ওই সাপের কামড়ে মৃত্যু হয়। তখন ওই হরির ছেলের বয়স হচ্ছে মাত্র 7 বছর। তাহলে এইবার কি হলো, হরির ছেলে মোটামুটি সুস্থ, কিন্তু হরির ছেলের হাতে একটি কবচ আছে, আর একটি কবচ আছে কোথায় কেউ জানে না। কিন্তু হরি এটুকু জানতো যে সেই কবচটি কৌশিকী অমাবস্যায় শোধন করতে হয়। এবার যেহেতু মাধবী মারা গেছে, মাধবীর শ্রাদ্ধ, তারপরে সংসার নির্বাহ, সমস্ত কিছু করে হরি প্রায় ভুলতেই বসেছিল যে কৌশিকী অমাবস্যায় সন্তানের মাদুলিটি তার 10 বছর বয়স পর্যন্ত অতি অবশ্যই শোধন করতে হবে। এবার যখন আষাঢ় মাস এসেছে, সেই সময়ে একদিন নজরে পড়ল ওই হরির যে তার ছেলের হাতের ওই কি বলে মাদুলিটা বা কবচটা একটু আলগা হয়ে গেছে, সেটা যে কোনো সময় খসে পড়তে পারে। তখনই তার হঠাৎ মনে পড়লো, আরে এরপরেই তো কয়েকদিন পরেই তো ভাদ্র মাস আর কৌশিকী অমাবস্যা, সেই সময় তো এই মাদুলির জোড়া যেটা আছে সেটা শোধন করতে হবে, আর সেটা তো জানতো একমাত্র মাধবী, এছাড়া তো কেউ জানে না। তাহলে এখন বিছানায় কোথায় আছে? তোলপাড় করে বিছানার গদি যদি যা যা পাতা ছিল, মাদুর চাটাই সমস্ত এপাশ ওপাশ করে খোঁজা হলো, কোথাও কিন্তু সেই মাদুলির কোনো সন্ধান পাওয়া গেল না, মানে তার সুতোটুকুও পর্যন্ত দেখা গেল না, তার একটা অংশও দেখা গেল না। আর গুনিন এটাও বলেছিল যে এই মাদুলি যদি মাঝপথে শোধন বন্ধ করে দেওয়া হয় বা কোনো কারণে এটা হাত থেকে খসে পড়ে যায়, তাহলে কিন্তু সেটা অত্যন্ত ক্ষতির কারণ হবে এবং ওই ছেলে মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। সবেমাত্র স্ত্রীকে হারিয়ে কখনোই হরি চায়নি তার নিজের সন্তানটিকেও হারাতে। সেই কারণে হরি কি করলো, মানে তোলপাড় করে ফেললো যে ওই মাদুলিটা কোথায় আছে, সারা ঘর বাড়ি সমস্ত কিছু তোলপাড় করেও কিন্তু খুঁজে পেল না। তখন হরি ছুটতে ছুটতে আবার গেল ওই গুনিনের কাছে। ভাগ্য ভালো ওই গুনিন তখনও বেঁচে ছিলেন এবং তিনি বললেন যে দেখ, এখানে বসে আমি কিছুই তোদেরকে বলতে পারবো না, তোর বাড়ি আমাকে যেতে হবে, বাড়ি গিয়ে আমি যা বলার বলবো। হরি যথাসাধ্য চেষ্টা করে তাকে আর কি বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পরে হরি যে ঘরে থাকতো বা ওই ছেলেটি যে ঘরে থাকতো, বাবা মার সাথে একই ঘরে থাকতো, তো উনি ওই ঘরটর দেখে বললেন যে তোর বউ এমন জায়গায় ওটি রেখে গেছে যেটি তোর বউ ছাড়া আর দ্বিতীয় ব্যক্তি এটা বলতে পারবে না, সুতরাং তোর বউয়ের আত্মাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। আমাকে এটাই করতে হবে যে তার আত্মাকে ডাকতে হবে এবং তার কাছ থেকে জেনে নিতে হবে যে সেই মাদুলিটি সে কোথায় রেখেছে, তারপরে হচ্ছে আর অন্য কাজ করা যাবে। তো হরির তো আর কোনো হাতে অপশন ছিল না। হরি বলল যে ঠিক আছে, আপনি যা ভালো করেন বাবা তাই হবে, আমার তো ওই কবচটা দিয়ে দরকার। তখন সেই গুনিন তাকে যা যা
আর কি পুজো আর্চা করার জন্য আনতে হবে, সেইগুলি বলে দিল। এবার বলল যে এই যজ্ঞ কিন্তু তোর ঘরে বসে হলে সব থেকে ভালো হয়, আর তুই যদি না চাস তাহলে আমার মানে বাড়িতে বসে আমি করব, আমি সেখান থেকেও বলতে পারবো। তখন হরি বলল যে না, তুমি আমার ঘরে বসেই করো, আমি সবাইকে এটা জানিয়েই দেবো, কারণ একবার যখন বাড়িতে এরকম ঘটনা ঘটেছিল, এখন তুমি বাড়ির মধ্যে বসে যজ্ঞ করবে, এটা কেউ হয়তো মেনে নেবে না। তো যাই হোক, হরি সবাইকে বাড়ির বললো যে আমার ছেলের এরকম জীবন মরণ সমস্যা, তো আমি চাইছি যে এরকম একটা যজ্ঞ করাতে, যজ্ঞ করালে ওর মাকে আর কি ডাকা হবে, যদি ওর মা এসে জানিয়ে দেয় যে কোথায় আছে ওই তাবিজটা, তাহলে ছেলেটা আমার বেঁচে যাবে। তো যাই হোক, সবাই সহমত হলো। আর একটা কথা, ওইদিকে যে যে এই মেজদা যারা এই কাজটা করেছিল তার কিন্তু পুত্র সন্তানই হয়েছিল, কিন্তু মেজদা এই পুত্র সন্তান হওয়ার পরে অনেকটা বদলে গেছিল। বদলে যাওয়ার ফলে কি হয়েছিল যে এই যে হরির কাছে একটা অপরাধ বোধে ভুগতো সে সবসময়, এবং হরির ছেলেকেও সে অসম্ভব ভালোবাসতো। তো তখন ওর সেই মেজ জ্যাঠা আর কি বলছে যে তোর যা দরকার হয় বল, তুই কোনোভাবেই যেন তোর ছেলের কিছু না হয়, আমি যা তোর করার দরকার তুই কর। তো তখনকার দিনে তো আর ওইভাবে প্ল্যানচেট বলে ওইভাবে কিছু করা হতো না, আর এত নিয়মকানুন মেনেও কিছু করা হতো না, ওই যাগযজ্ঞ করেই আত্মাকে স্মরণ করে ডাকা হতো, কিন্তু হয়তো প্রসেসটা একই রকম ছিল। তো যাই হোক, এবার গল্পে আসি, এবং প্ল্যানচেটের গুরুত্বটা কোথায় কতটা বেশি, আত্মাকে ডাকতেও যখন মানুষের হয় সেই সময় যে প্ল্যানচেট দরকার পড়ে, সে যে নামেই হোক, তখনকার দিনে আত্মা ডাকা হোক আর এখনকার দিনে প্ল্যানচেট হোক, যে প্ল্যানচেটের গুরুত্ব কোথায় আছে সেটার জন্যই এই গল্পটা আর কি বললাম। আগের দিন একটা ভয়ঙ্কর কথা বলেছিলাম প্ল্যানচেট নিয়ে, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, আজকে ঠিক তার উল্টোটা কতটাই একটা সুমধুর অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা আরেকটু বললেই বুঝতে পারবেন। তো এরকম সমস্ত যাগযজ্ঞের আয়োজন করে আষাঢ় মাসের যে অমাবস্যা তিথি, তাতে এই মানে আত্মা ডাকার যে কাজটি, সেই কাজটি শুরু করা হলো, এবং শুরু করার পরে রাত্রি 12টার পরে এই বিশেষ পুজো অনুষ্ঠান করে আত্মাকে আনার চেষ্টা করতে থাকলো ওই গুণী, এবং রাত্রি প্রায় 3টের সময় বোঝা গেল যে কেউ একজন ঘরে এসেছে। কি করে বোঝা গেল না, ওই আত্মা ডাকার নিয়মে একটা জিনিস আছে, প্রদীপ বা মোমবাতি কিছু একটা জ্বালিয়ে রাখতে হবে। তা তখনকার দিনে মোমবাতির কোনো অত প্রচলন ছিল না, ওখানে প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছিল অন্তত পক্ষে 16টা বা ওই ওই রেশিওতে, কিছু 8-এর রেশিওতে একটা কিছু প্রদীপ, সংখ্যক প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছিল। তো সেই প্রদীপগুলো, শিখাগুলো কাঁপতে লাগলো, এবং মূল যে প্রদীপটি, বড় প্রদীপটি, সেইটা এত দ্রুতভাবে কাঁপতে লাগলো যেন ঝড় হলে যেরকম শিখাটা কাঁপতে থাকে সেরকম ভাবে কাঁপতে থাকলো। তখন ওই যে গুণিন, সে প্রশ্ন করলো যে তুই কে এসেছিস বল। তখন একটা মানে ওই কি বলবো, ওই আত্মা যে এসেছে, সে মানে তার উপস্থিতি জানান দেওয়ার জন্য সে ঘরের মধ্যে এপাশ ওপাশ নড়াচড়া করতে লাগলো, কিন্তু মানে কোনো রকম ভাবে বোঝা যাচ্ছিল না প্রথমে যে কে এসেছে। তখন গুণিন আরেকটা কথা বলল যে তুই যদি মাধবী হোস, মাধবীর আত্মা হোস, তাহলে তুই এখানকার যে কোনো একটা প্রদীপ তুই নিভিয়ে দে। এই কথাটা বলার সাথে সাথেই ওখানকার ওই মূল যে প্রদীপটা ছিল সেটাই নিভে গেল। তো বোঝা গেল ওটা মাধবী এসেছে। এবং তারপরে যখন বলা হলো যে এই ওই ছেলেটির কথা বলে বলা হলো যে ওর যে তাবিজ রয়েছে সেটা একমাত্র তুই জানিস কোথায় আছে, তুই সেটা বের করে দে, সেটা কোথায় আছে তুই বের করে দে, না হলে এটা কেউ পাচ্ছে না এবং তোর ছেলেও মানে বাঁচবে না, সুতরাং তুই বের করে দে। তো অদ্ভুত ব্যাপার এটাই যে ওই যে খাটটায়, মানে খাট মানে একটা চৌকি ছিল, যে চৌকিতে ওরা শুতো, সেই চৌকির ভেতরে ভেতরে চৌকিগুলো কিভাবে হয়, বিভিন্ন পাতের মতন দিয়ে তৈরি করা হয় কিছু চৌকি, ওরকম পাতের মতন দিয়ে তৈরি করা ছিল চৌকিটা। তার মাঝখানে একটা জোড়া মতন ছিল, সেই জোড়ার মধ্যে
ওই মাধবী ঠুকিয়ে রেখেছিল, মানে কবচটা মাধবী ঠুকিয়ে রেখেছিল। ওই যে জোড়া ছিল সেই জোড়ার মাঝখানে ফাঁকা রেখে, মানে ফাঁকা করিয়েছিল, মিস্ত্রি ডেকে ওইভাবে কাঠ দিয়ে জোড়ার মাঝখানে করে ফাঁকা করিয়ে তার মধ্যে মাধবীটা রাখা করিয়েছিল। সেটা কেউ জানতো না, একমাত্র মাধবী ছাড়া সেটা কেউ জানতো না। তো দেখা গেল ওই যে জোড়া জায়গাটা বানিয়েছিল সেই জোড়াটা হঠাৎ করে চৌকির নিচে খসে পড়লো। তো খসে পড়ার পরে ঘরের মধ্যে হরি ছিল, হরিকে গুনিন বললো যাও ওটাকে নিয়ে আয়। তো ওটা নিয়ে আসার পরে ওটাকে মানে কিভাবে খুলবে সেটাও বের করতে অন্ততপক্ষে আরো 72 ঘন্টা বা 4-5 দিন এরকম একটা সময় লেগেছিল। ওইটা এমন ভাবে তৈরি করেছিল যেটা সহজে খুলতো না, ওটা একটা লক সিস্টেম করেছিল, যে লক সিস্টেমটাও মানে সহজে খুলবে না, এতটাই মানে নিরাপত্তার কথা ভেবেছিল মাধবী তার ছেলের জন্য। ওইটা একটি কাঠ মিস্ত্রির কাছে নিয়ে গিয়ে তারপরে ওইটাকে খোলা হয় এবং ওই মাদুলিটি বা কবচটি বের করা হয়। বের করে যথারীতি কৌশিকী অমাবস্যার আগে সেটাকে হাতে পায় এবং পেয়ে সেটাকে কিন্তু আবার শোধন করে ওইভাবে তার বিছানার নিচে তখন অন্য কোনো একটা জায়গায় রাখা হয়েছিল, যেটা তখন সবাই জানতো, কিন্তু তার আর ক্ষতি করার কেউ ছিল না, তখন আর তার ক্ষতি করার মতন কেউ ছিল না। এবং এই ছেলেটি আস্তে আস্তে তার সমস্ত বিপদ কাটিয়ে ওঠে এবং সে পড়াশোনা করে সে অনেক বড় হয়। বড় হয়ে সে পরবর্তীতে একজন স্কুল টিচার হয়েছিল। এই অবধি হচ্ছে এই গল্পটা। তো মূল কথা হচ্ছে এই গল্পটা যে সে প্ল্যানচেট করেই আনা হোক আর যাগযজ্ঞের মাধ্যমেই আনা হোক, আত্মা আনার বিষয়টি বহুদিন ধরেই প্রচলিত। এবং এই আত্মা যে অনেক সবসময় অসুবিধে করতে আসে না, অনেক সময় সুবিধেও করে যায় আমাদের, সেটাই হচ্ছে এই গল্পটার মূল বিষয়। এবং এটা সম্পূর্ণই একটা সত্য ঘটনা, যেহেতু যাদের জীবনের ওপর দিয়ে এই ঘটনাগুলি ঘটে যায় তারাই একমাত্র জানে তারা কি দিন অতিক্রম করে। এইটুকু ছিল এই গল্পটা। আপনাদের কেমন লাগলো আমি জানি না, কারণ আমি তো গল্প বলতে পারি না ঠিক মতন, আমি তো ঘটনাগুলো বলি, সে কারণে মানে আমারগুলো ঠিক গল্পের মতন হয় না। যাই হোক, এই ছিল, এই পর্যন্ত ঘটনাটা ছিল। এবার একটু দেখে নি কটা বাজে, তারপরে দেখছি আরেকটা গল্প বলা যায় কিনা। হ্যাঁ, আরেকটা গল্প বলার সময় আছে। আপনারা যারা দেখছেন তারা জানাতে পারেন কেমন লাগছে। সোনালী উর্মিদি দেখছে, সোমা মণ্ডল দেখছে, হ্যালো সোমা মণ্ডল, থাকো সাথে। আর যারা দেখছো না, পরে মনে হলে রেকর্ডেড দেখে নেবে, কারণ আমি অনেক সময় দেখতে পারি না, আমি রেকর্ডেড দেখে নিই। তো ইন্দ্রানিদি বা ইন্দ্রাণী, আমি জানি না আমার থেকে বয়সে ছোট কিংবা বড়, যাই হোক, ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, পরে আমি কমেন্টস দেখবো এবং সবার কমেন্টসের নিশ্চয়ই উত্তর করব। আর যারা এখন দেখছেন না, রিকোয়েস্ট করবো একটু লাইভ দেখে নিতে। আচ্ছা, এর পরের যে ঘটনাটা সেটাও এরকমই একটি ঘটনা, কিন্তু সেটা একদম পিওর প্ল্যানচেটের একটা ঘটনা। আজকে আমি প্ল্যানচেট নিয়ে দুটো ঘটনা আর কি বলবো ঠিক করেছিলাম, তাই আমি দুটো ঘটনা এরকম বলবো, কিন্তু পরেরটি খুব কষ্টদায়ক একটা ঘটনা আপনাদের সামনে বলতে চলেছি। ঘটনাটি হচ্ছে সারে ইউএসএ তে, সম্ভবত সারে শহরটা সম্ভবত ইউএসএ তে, আর বোস্টনও সম্ভবত ইউএসএ তে, আমি তাই যতদূর জানি। তো এই ঘটনাটি অ্যাকচুয়ালি হচ্ছে সারেতে রবার্ট আর এলিস নামে এক দম্পতি ছিলেন, যাদের একটি বাচ্চা ছেলে ছিল যার নাম ছিল অ্যালবার্টের বয়স ছিল মাত্র 2। যখনকার ঘটনা আমি বলছি তখন অ্যালবার্টের বয়স ছিল মাত্র 2। তাপসী সেনগুপ্ত, হ্যাঁ থাকুন, থ্যাংক ইউ, ওয়েলকাম। শুনুন,
আমি আপনার কথার সব উত্তর দেব, আমি মিষ্টি কিনা জানি না, যাই হোক এখন গল্পটা শুনুন। তো এই রবার্ট আর এলিসের পূর্বপুরুষেরা এই ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন, কিন্তু রবার্ট আর এলিস কোনোদিনও ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসও করেনি, আবার ব্ল্যাক ম্যাজিক পছন্দও করতো না। কিন্তু যেহেতু রবার্ট আর এলিসের পরিবার এই ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ছিল, ওই কারণেই রবার্টের সঙ্গে এলিসের বিয়ে হয়েছিল। মানে রবার্টের সঙ্গে এলিসের পরিচয়ই হয়েছিল পারিবারিক সূত্রে, এবং তারাই নিজেরাও ঠিক করেছিল যে রবার্ট এলিসের বিয়ে হোক, আর রবার্ট এলিসও চেয়েছিল যে নিজেদের বিয়ে হোক। তো সেই কারণে রবার্ট এলিসের বিয়ে হয় এবং তাদের একটি পুত্র সন্তান, যার নাম হচ্ছে অ্যালবার্ট। অ্যালবার্ট অত্যন্ত মিষ্টি একটা বাচ্চা। অ্যালবার্টের ছিল একটি বিড়াল, অ্যালবার্টের বিড়ালের নাম ছিল লুইস। এবার লুইস আর অ্যালবার্ট ছিল মানে জন্ম থেকে, কিন্তু আগে কিন্তু লুইস ছিল। লুইস এখন কি কারণে ওদের বাড়িতে ছিল, সেই ব্ল্যাক ম্যাজিকের জন্য কিনা বা অন্য কোনো কারণে সে আমি বলতে পারি না, কিন্তু অ্যালবার্টের জন্মের আগের থেকে লুইস ওই বাড়িতে ছিল। তারপরে কিন্তু অ্যালবার্টের জন্ম হয় এবং লুইস এবং অ্যালবার্ট একই সাথে বন্ধুর মতন বড় হয়ে উঠতে থাকে। রবার্ট আর লুইস খুব নিশ্চিন্ত থাকতো অ্যালবার্ট আর লুইস যখন একসাথে থাকতো, কারণ জানতো লুইস সবসময় অ্যালবার্টকে প্রোটেক্ট করে। একবার অ্যালবার্ট টেবিলের ওপর থেকে একটা কোনো কাপ ধরনের কিছু নিচে মেঝেতে বসে অ্যালবার্ট খেলছিল লুইসের সাথে। তো যখন এরকম একটা কাপ ধরনের কিছু ওপর থেকে পড়ে যাচ্ছিল, টেবিলের ওপর ছিল, সেটা ধাক্কা লেগে কোনোভাবে পড়ে যাচ্ছিল অ্যালবার্টের মাথার উপরে, তখন লুইস কিন্তু জাম্প করে অ্যালবার্টের ওপরে দিয়ে জাম্প করে গিয়ে ওই কাপটাকে প্রোটেক্ট করেছিল, নিজের পিঠের ওপর ফেলেছিল, কিন্তু অ্যালবার্টের কোনো ক্ষতি হতে দেয়নি। এবং এটা ওদের সিসিটিভি ফুটেজে ধরা ছিল। এর থেকে কিন্তু ওদের এরকম প্রত্যেকটা দৈনন্দিন ঘটনা থেকে ওরা বুঝতে পারতো যে লুইস অ্যালবার্টকে সব সময় প্রোটেক্ট করে। সেই কারণে ওরা কিন্তু খুব নিশ্চিন্ত থাকতো লুইস আর অ্যালবার্ট একসাথে থাকলে। এবার যেটা ঘটলো সেটা হলো, এই যে রবার্ট আর এলিসের এক বন্ধু ছিল, এই বন্ধু রবার্ট আর লুইসকে সবসময় ইনভাইট করতো তাদের বাংলোতে আসার জন্য, এবং তাদের এই বাংলোটি ছিল বোস্টনে। এবং রবার্ট এবং লুইস বহুবারই এই ইনভাইটেশন অ্যাভয়েড করেছে, কারণ তাদের কর্মব্যস্ত জীবনে তারা সময় বের করা মুশকিল ছিল। তাছাড়া কোথাও যাওয়া মানেই লুইস আর রবার্টকে নিয়ে অ্যালবার্টকে নিয়ে যাওয়া, সেটাও আরেকটা ঝামেলার ব্যাপার ছিল খুব। আর কারণ লুইস মোটেই এই বাড়িটা ছেড়ে যেতে চাইতো না, সে অনেক সমস্যা হতো দেখে ওরা বারবারই এই ইনভাইটেশনটাকে রিফিউজ করতো। কিন্তু বারবার বলার পরে একটা সময় রবার্ট আর এলিস ভাবলো যে এইটা আর সম্ভব হচ্ছে না, এতবার বলছে যখন, তখন একবার অন্ততপক্ষে যাওয়া উচিত। তো ওরা কি করলো, একজন পেট সিটারকে লুইসের কাছে রেখে গেল, কারণ যেহেতু লুইস কিছুতেই এই বাড়ি থেকে যেতে চাইতো না, মানে কোথাও গাড়িতে করে ওকে নিয়ে ওঠালে ও এমন নিজে অস্থির ভাব করতো যে ওকে কতক্ষণে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হবে তার জন্য ওরা ব্যস্ত হয়ে পড়তো। সেই কারণে ওরা আর পরের দিকে লুইসকে নিয়ে কোথাওই যেত না। মানে অনেক সময় ওরা শপিং টপিং এ নিয়ে যেত লুইসকে আর অ্যালবার্টকে একসাথে, কিন্তু ওরা পরবর্তীকালে আর নিয়ে যেত না, ওরা লুইসকে রেখে শুধুমাত্র অ্যালবার্টকে নিয়ে যেত। এবারও তাই করলো, যে যেহেতু গাড়ি করে অতটা দূরে যাবে বা ওদের ট্রান্সপোর্টে করে যেতে হবে, তো যাই হোক ওরা লুইসকে ঠিক করলো যে বাড়িতে রেখে যাবে এবং একজন পেট সিটারের কাছে, আর অ্যালবার্ট আর ওরা যাবে ঘুরে আসবে। তো এইভাবে ওরা বেরিয়ে পড়লো। আর ওরা একটা সময় বোস্টনে পৌঁছেও গেল। তো বোস্টনে পৌঁছে যাওয়ার পর অত বড় বাংলো, তাতে সুন্দর বাগান, সুইমিং পুল, টেরাস, মানে যেরকম হয় আর কি, একটা বিশাল সুন্দর সাজানো গোছানো বাংলো, ওদের খুব ভালো লেগে গেল। এবার ওরা কি করলো, ওরা লনে বসে, মানে বাড়ির পেছন দিকে একটা বিশাল বড় লন, তার পাশে সুইমিং পুল, মানে খেলার কোর্ট, এরকম অনেক কিছু, মানে অনেকটা জায়গা নিয়ে বাংলোটা। তো ওরা ওদের বন্ধুর বাড়ি গিয়েছে, এবার স্বাভাবিকভাবেই আনন্দ হইচই এই সমস্ত তো করবে।
এবং সেটা করছিল। এবং ওই বন্ধুটির নাম ছিল জর্জ, আর জর্জের ওয়াইফ ছিল এলিনা। তো এই এই জর্জ, এলিনা আর রবার্ট আর এলিস, এরা খুব আনন্দ হইচই করে বেশ দিনগুলো কাটাচ্ছিল, এবং ওরা প্রায় এক সপ্তাহের ছুটি কাটাতে গিয়েছিল, এবং ওরা বেশ ভালোই দিনগুলো কাটাচ্ছিল। ওদেরও একটা বাচ্চা ছিল যার নাম বব। তো এই বব আর অ্যালবার্ট খুব ভাব হয়ে গিয়েছিল। ববের বয়স একটু বড়, ববের বয়স বছর 5। ওরা মানে বব আর অ্যালবার্ট সারাক্ষণ ঘুরে বেড়াতো। অ্যালবার্ট যে লুইসকে ছেড়ে এসেছে, মানে অ্যালবার্ট লুইসকে ছেড়ে থাকতে পারতো না, কিন্তু ববের সান্নিধ্যে অ্যালবার্ট কিন্তু মানে মোটামুটি ভুলেই গিয়েছিল লুইসের কথা। শুধু খাওয়ার সময় জিজ্ঞাসা করতো ওর মাকে যে লুইস খেয়েছে কিনা। তো ওর মা সারাক্ষণ যোগাযোগ রাখতো, তো বলতো যে হ্যাঁ খেয়েছে, বা আজকে লুইস একটু দুষ্টু করেছে, খায়নি, এরকম আর কি বলতো, যেরকম আমরা বলি। তো এরকম ওরা প্রায় ছুটিটা কাটিয়ে এসেছে, ওরা ফিরবে। কিন্তু যেদিন ফিরবে তার আগের দিন ঘটলো একটা সাংঘাতিক দুর্ঘটনা। সেটা হলো এটাই যে অ্যালবার্ট আর বব ওই ওদের যে সুইমিং পুলটা ছিল তার পাশে খেলা করছিল, এবং ওরাও সেখানে গল্পই করছিল বসে। কিন্তু ওরা একটুখানি হাঁটতে হাঁটতে একটু বাগানের যেই একটা দিকে একটু গিয়েছে, ওখানে কিছু একটা ফুল দেখতে বা একটা ফল পড়েছিল সেটা তুলে আনার জন্য। এই সময়ই কিন্তু অ্যালবার্ট ওই সুইমিং পুলের জলে পড়ে যায়, এবং বব চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। ওরা ছুটে আসে, ছুটে এসে সাথে সাথেই মানে কি বলবো, অ্যালবার্টকে তুলে ওরা মানে ততক্ষণে অ্যালবার্ট মানে প্রায় সেন্সলেস হয়ে গেছে। সেটা ভয় পেয়েই হোক, জল পেটে ঢুকেই হোক, যে কোনো কারণেই হোক, ওরা আর কোনো রিস্ক নেয় না। ওইভাবেই ওরা ওকে নিয়ে ডাক্তারখানার উদ্দেশ্যে ছুটতে থাকে হসপিটালাইজড করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে ওরা দুটো গাড়ি না নিয়ে একটা গাড়ি নিয়ে এসেছিল, এবং সেই গাড়িটা মাঝপথে খারাপ হয়ে যায়। মাঝপথে খারাপ হয়ে যাওয়ার জন্য ওরা যতক্ষণে আবার আরেকটা গাড়ি ধরে গিয়ে ওদের গাড়িটা নিয়ে আবার না আসলো, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। ওরা কিন্তু কোনো গাড়ির লিফট পায়নি যে না সরাসরি পৌঁছে যাবে। ওরা বাধ্য হয়েছিল যে কোনো কারণে নিজের বাড়িতে এসে অন্য আরেকটা গাড়ি নিয়ে যেতে, কারণ ওদের দুই বন্ধুরই গাড়ি ছিল। তো একটা গাড়ি নিয়েই দুজন বেরিয়েছিল। যদি দুটো গাড়ি নিয়ে বেরোতো তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। এবং যখন ওরা ডাক্তারখানায় পৌঁছলো তখন অ্যালবার্টকে মৃত বলে ঘোষণা করা হতো। এর থেকে দুঃখের তো আর কিছু হতে পারে না, যে ছুটি কাটাতে আসলো, সারা আনন্দ করে পুরো ছুটিটা কাটালো, ফিরে যাওয়ার আগের দিন এরকম একটা দুর্ঘটনা তাদের জীবনের ওপর দিয়ে চলে গেল, যা তাদের জীবনকে স্তব্ধ করে দিল। অত্যন্ত ভারাক্রান্ত মনে আরো একটা দুটো দিন ওখানে থেকে, কারণ ওদের আর আসার মতো শক্তি ছিল না। অ্যালবার্টের ছোট্ট দেহটা ওই বোস্টনে কবরস্থ করে ওরা ফিরল ওদের নিজেদের শহর সারেতে, ভারাক্রান্ত মনে, একদম বিধ্বস্ত হয়ে। এর পরের ঘটনাটা হচ্ছে আরো অদ্ভুত। যখন অ্যালবার্টকে ছাড়া রবার্ট আর এলিস ফিরে এলো, তখন লুইস ওদের উপর ঝাঁপিয়ে পড়ল। ওদেরকে ঘরে ঢুকতে দেবে না, কিছুতেই ঘরে ঢুকতে দেবে না। ওদের আঁচড়ে কামড়ে ওদের যেন বাড়ি থেকে বের করে দিতে চাইলো। কিন্তু ওদের ওই পেট সিটার অনেক কষ্ট করে লুইসকে ঠান্ডা করলো, ঠান্ডা করে ওর যে কেজ ছিল কেজের মধ্যে ওকে ভরে দিল। তো রবার্ট আর এলিস এমনিতেই তো অত্যন্ত মন ভারাক্রান্ত, আবার তখন ভাবছে যে বিড়ালটারই বা কি হলো, পেট সিটার কি ঠিক মতন ওকে দেখভাল করেনি বা ইরিটেট করেছে যে কারণে ও এরকম হলো। তো না, কিছুই না, পেট সিটারের সাথে ওর খুব নর্মাল বিহেভিয়ার। কিন্তু লুইস যেন ওদের দেখলে আর সহ্য করতে পারছিল না। লুইস সবসময় চাইছিল ওদেরকে ওদের বাড়ি থেকেই বের করে দিতে। তো
তো এইরকম অ্যাটিটিউডটা আর ওরা নিতে না পেরে ওরা তখন কি করলো, একজন অ্যানিম্যাল কমিউনিকেটরের হেল্প নিল যে লুইসের কি হয়েছে সেটা রিড করাবার জন্য। তো অ্যানিম্যাল কমিউনিকেটর সমস্ত কিছু স্টাডি করে ওদেরকে জানালো যে লুইস তার বন্ধু অ্যালবার্টকে খুঁজছে এবং অ্যালবার্টকে সে দেখতেও পায় বা অ্যালবার্টের অস্তিত্ব সে অনুভব করতে পারে, কিন্তু অ্যালবার্টের টাচ সে করতে পারে না। সে কারণেই লুইস এরকম ভাবে রেগে থাকছে এবং লুইস বলতে চাইছে যে অ্যালবার্টকে নিয়ে এসো, অ্যালবার্টকে সামনে আনো। এটা কি করে সম্ভব? একেই ওরা মানসিকভাবে এরকম বিধ্বস্ত, নিজেরাই ঠিক মতন নেই, তারপরে এরকম অ্যাবনর্মাল বিহেভিয়ার। কিন্তু ওরা কিন্তু আমাদের মতন ভাবতেই পারে না যে বিড়ালটাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসবো বা কুকুরটাকে কারোর বাড়িতে অ্যাডপশনে দিয়ে দেবো, এরকম ওরা ভাবতেই পারে না। ওরা কিন্তু সবসময় রেমেডিস খোঁজে। তো সেইভাবে রবার্ট আর এলিসও রেমেডিস খোঁজার চেষ্টা করলো এবং রেমেডিস খোঁজার সাথে জন্য ওরা যারা প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট তাদের সাথে যোগাযোগ করলো এবং প্যারানর্মাল অ্যাক্টিভিস্টদের ওরা ডেকে বাড়িতে নিয়ে আসলো। তো বাড়িতে নিয়ে আসার পরে ওরা বলল যে আমরা কি করতে পারি। তখন ওই প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট বললেন একমাত্র প্ল্যানচেটই এর একমাত্র সমাধান হতে পারে, যেখানে অ্যালবার্ট নিজে এসে লুইসকে তার যা মেসেজ আছে সেটা দিয়ে যাবে। তো ওরা তো স্বাভাবিকভাবে সেটাতে রাজি হতে বাধ্য এবং প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট যিনি এসেছিলেন তিনি বললেন যে অ্যালবার্ট এই বাড়ির চারপাশেই আছে, অ্যালবার্টের ফিলিংস সর্বত্র ছড়িয়ে আছে, সুতরাং অ্যালবার্টের সোলের রিলিজ করারও ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু লুইসও এই বিহেভিয়ার থেকে বেরিয়ে আসতে পারবে না। তখন ওরা সারেন্ডার করে দিল যে আপনার যেটা মনে হয় আপনি সেটাই করুন, শুধুমাত্র লুইসকে যেন আমরা না হারাই, কারণ আমরা অ্যালবার্টের প্রত্যেকটা স্মৃতি আমরা লুইসের মধ্যে খুঁজে পাচ্ছি। সুতরাং আপনারা এইটুকু চেষ্টা করুন যাতে লুইস শান্ত হয়ে যায়, লুইস নর্মাল হয়ে যায়। তো ওই প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট একটা ডেট ঠিক করলেন, খুব মানে কারেন্ট যে ডেট সেরকম একটা ডেট ঠিক করলেন ওনার সমস্ত প্রায়োরিটিস দেখে এবং ওনার আগের যে কি বলবো বুকিং বা রিজার্ভেশন যেগুলো ওনার কাজের জন্য হয় সেই দেখে উনি ডেট ঠিক করলেন। ঠিক 4 দিন পরেই একটা ডেট ঠিক করলেন। ডেট ঠিক করে উনি বললেন যে এই দিনে প্ল্যানচেট করা হবে এবং সেই ওদের তো বিশাল বড় হল ঘর ছিল, তো সেই হল ঘরে বসে প্ল্যানচেট করা হবে এবং সেই ঘরে শুধুমাত্র থাকবে লুইস আর এলিস আর হচ্ছে ওই যে প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট প্ল্যানচেট করবে সে নিজে। এছাড়া অন্যান্য যারা আছে বা থাকবে তারা সবাই কিন্তু ওই হল ঘরের পাশ দিয়ে যে ঘরগুলো রয়েছে অন্যান্য ঘর বেডরুমগুলো, সেই বেডরুমের যে কোনোটায় তারা থাকতে পারে, সেখান থেকে তারা বসে ওই প্ল্যানচেট সিস্টেম তারা দেখতে পারে, কিন্তু কেউ তারা ওই ঘরের মধ্যে থাকবে না। এই বলে সে একটা মানে গন্ডি কেটে দেওয়ার মতন গন্ডি কেটে দিল ওই হল ঘরে, যে ব্যারিয়ারের বাইরে সবাই থাকবে, যে ব্যারিয়ারের ভেতরে আর কেউ ঢুকবে না, শুধুমাত্র লুইস, এলিস আর হচ্ছে ওই প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট ছাড়া। এবার যথারীতি তাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা প্ল্যানচেট করা শুরু করলেন এবং তারা বললেন যে লুইস কিন্তু থাকবে কেজে এবং কেজের যে ডোরটা সেই ডোরটা কিন্তু লক করা থাকবে না, সেই ডোরটা কিন্তু ওপেনও থাকবে না, মানে ভেজিয়ে দেওয়া থাকবে। এটাই বোঝা যাবে যদি অ্যালবার্ট আসে তাহলে অ্যালবার্ট লুইসকে নিজে ডেকে বের করে নেবে। যথারীতি প্রায় 3 ঘন্টা পরে 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে ঘরের মধ্যে কারোর একটা উপস্থিতি টের পাওয়া গেল এবং সে এসে কিন্তু সরাসরি কোনো দিকে কিচ্ছু না করে গিয়ে লুইসের কেজটাকে খুলে দিল। আস্তে আস্তে লুইসের কেজটা কিন্তু খুলে গেল। লুইস কিন্তু ভেতরে বসা, সে কিন্তু ঠেলা দেয়নি, কিচ্ছু করেনি, লুইসের কেজটা একা একা খুলে গেল। এবার এই খুলে যাওয়ার পরে এবার লুইস কিন্তু হেঁটে হেঁটে বের হলো। বের হয়ে লুইস নিজের আনন্দে, মানে লুইস যেরকম অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল, লুইস যেরকম মানে কি বলবো ইরিটেটেড থাকতো, তার ঠিক বিপরীত নেচারটা শো করলো। ঘরের মধ্যে কাম অ্যান্ড কোয়াইটলি হেঁটে বেড়াতে থাকলো। তো এলিস ওই প্যারানর্মাল অ্যাক্টিভিস্টকে জিজ্ঞাসা করলো যে এখন তার কি করা উচিত। তখন প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট লুইসকে বললো তুমি চুপ করে বসে থাকো, যতক্ষণ এটা চলছে চলতে দাও, এটা একসময় নিজেই শেষ হয়ে যাবে এবং
তারপরে চির শান্তি বিরাজ করবে, মানে হচ্ছে তারপরে সবকিছু নর্মাল হয়ে যাবে। তুমি এটা চলতে দাও, যতক্ষণ এটা চায় তুমি এটা চলতে দাও, এবং এটা যদি একাধিক দিনও চলতে চায় সেটা আমি তোমাকে বলে যাব, এবং কি কি প্রসেস করতে হবে সেটাও তোমাকে আমি বলে যাব। এরপরে এই লুইস এবং অ্যালবার্টের সোল প্রায় সারা রাত ধরে নিজেদের মধ্যে কি কথা বলেছিল, কি খেলাধুলা করেছিল সেটা একমাত্র ওই লুইস আর অ্যালবার্টই বলতে পারবে, কিন্তু সবাই দেখেছিল, যেটা নিজে মানে চোখে দেখতে পাওয়া যাচ্ছিল। লুইস অত্যন্ত খুশি, লুইস কখনো শুয়ে পড়ছে, লুইস কখনো গড়াগড়ি খাচ্ছে, লুইস যা যা করতো মানে মাথা ঘষছে, লুইস দৌড়ে দৌড়ে ঝাঁপিয়ে পড়ছে, মানে যা যা অ্যালবার্টের সাথে লুইস করতো তাই লুইস করছে। এবং যখন প্রায় রাত্রি শেষ হয় প্রায় 4টে 4:30-এর দিকে আস্তে আস্তে এই ব্যাপারটা কমে গেল, এবং লুইস আস্তে আস্তে এসে নিজের কিন্তু কেজের মধ্যে ঢুকে পড়লো। ঢুকে পড়ার পরে আস্তে আস্তে পরিবেশটা কিন্তু একদম ন্যাচারাল নর্মাল হয়ে গেল। আগেও যে খুব অ্যাবনর্মাল কিছু ছিল তা কিন্তু নয়, কিন্তু লুইসের অ্যাটিটিউডে একটা আনন্দ, উচ্ছ্বাস, খেলাধুলা, যেটা এতদিন লুইস করতোই না। লুইস কোনো বেলা খাবার খেত, কোনো বেলা খাবার খেত না, একদম খাবার খাওয়া ছেড়ে দিয়েছিল তেমন নয়, কিন্তু খুব মর্জি মাফিক খাবার খেত লুইস। কিন্তু এখানে লুইসের 1 প্লেট খাবারও রাখা ছিল, লুইস কিন্তু এই যে খেলাধুলা করছিল তার ফাঁকে ফাঁকে এসে খাবারও খাচ্ছিল, এবং মনে হচ্ছিল সে খাবার খেতে খেতে কাউকে দেখছে। যেমন দেখবেন আপনার পেটটাও কিন্তু যখন খাবার খায় বসে, তখন আপনি যদি পাশে থাকেন আপনার দিকে দেখে, ঠিক সেরকমই অ্যাটিটিউড করছিল, যাতে বোঝা যাচ্ছিল পাশে কেউ একজন আছে। তো ওই সমস্ত খেলাধুলা করে লুইস এসে তার কেজে শুয়ে পড়লো, এবং শুয়ে পড়ে ঘুমিয়ে পড়লো। আর এদিকে টোটাল ঘরও পুরো ঠান্ডা, শান্ত, কোনো আর ব্যাপার নেই, নর্মাল একদম সিচুয়েশন। তখন আস্তে আস্তে ওরা ওদের যে সিটগুলোতে ছিল সেই সিটগুলো থেকে উঠলো। ওঠার পরে প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট ওকে বলে গেলেন যে লুইস অ্যালবার্টকে যে কথাগুলো বলে গেছে তার মধ্যে উনি 2টো মেসেজ পেয়েছেন। একটা হচ্ছে যে লুইসের সমস্ত অসুবিধে অ্যালবার্ট প্রেজেন্ট থাকবে। লুইস যদি অ্যালবার্টকে ইনফর্ম করে, মানে সোল টু সোল ইনফর্ম করে, যেটা ওরা করতে পারে, তো তাতে অ্যালবার্ট হাজির থাকবে, এটা একটা মেসেজ। আর সেকেন্ড মেসেজ হচ্ছে ওকে যারা মেরেছে তারা হচ্ছে ওই যে ওর যে মানে অ্যালবার্টের ঠাকুরদারা বা দাদু দিদিমা যে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত, সেই ব্ল্যাক ম্যাজিকের কোনো সোল ওকে ওই জলের মধ্যে পেয়ে মেরে ফেলেছে। এই ব্ল্যাক ম্যাজিকের যে কতটা খারাপ দিক হতে পারে সেইটার একটা মেসেজ এখানে আসলে এই গল্পটার মধ্যে রয়েছে, যে এই ব্ল্যাক ম্যাজিক যারা প্র্যাকটিস করে তারা তো খুব মানে নিজেকে সুরক্ষিত রাখে, কিন্তু যাদের নিয়ে প্র্যাকটিস করে তারা কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ থাকে সেই ফ্যামিলিগুলোর উপর। তারা কিন্তু চেষ্টা করে সব সময় সেই ফ্যামিলির কারো না কারোর ক্ষতি করে দেওয়ার জন্য। হানা টেলস কখনোই ব্ল্যাক ম্যাজিককে প্রমোট করে না বা বিশ্বাসও করে না। হানা টেলস সবসময় এই সমস্ত গল্পগুলোকে শুধুমাত্র গল্প হিসেবেই ধরতে বলে, যদিও এগুলো কারোর না কারোর লাইফে ঘটেছিল বলেই আজকে গল্প কিন্তু বা ঘটনা, কিন্তু হানা টেলস কোনোটাকেই অনুমোদন দেয় না যে তাকে সত্যি বলে বিশ্বাস করার জন্য বা সেগুলো প্র্যাকটিস করার জন্য। এখানেই আজকে আমার উপস্থাপনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো একটা দিন ঠিক এরকমই একটা রাত্রিবেলায়। নমস্কার। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.